সবাই স্লাইড দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করি। তো ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাস পরিচালনা আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকে আমরা যে অধ্যায়টা পড়াবো হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হলো কোষ বিভাজন। আর আজকের আলোচ্য প্রধান টপিক গুলো হলো সাইটোকাইনেসিস, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস পরিচিতি, মায়োসিস এক এর প্রোফেজ এক এর প্রথম দুইটি যে উপপর্যায় বা ধাপ বলতে পারো, লেপটিন ও জাইগোটিন, এগুলো আমরা আজকে পড়বো। কৃতজ্ঞতা স্বীকার ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে স্লাইড তৈরিতে সাহায্য করার জন্য। এবং যে সমস্ত লেখকের বইগুলো থেকে আমরা তথ্য নিয়েছি তাদের বইয়ের নামগুলো যথাক্রমে দেওয়া হলো। আমরা আমাদের টপিকসে চলে যাব এখন। আমাদের টপিকসের আজকে প্রথম বিষয়টা ছিল সাইটোকাইনেসিস। আমরা গত ক্লাসে শেষ করেছি মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা দেখেছিলাম 5টা পর্যায় এবং সর্বশেষ পর্যায় ছিল টেলোফেজ। আর সেখান থেকে আমরা শুরু করছি, তাহলে আমরা বলতেছি টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে সাইটোকাইনেসিস বলে। তো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোষ প্লেট ও কোষ প্রাচীর গঠনের মাধ্যমে। উদ্ভিদ কোষের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে, সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আসবে এক ধরনের উপাদান নাম ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল, এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। ওই বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোজোম জমা হয়, পরে মিলিত হয়ে প্লাজমোলেমা গঠন করে। এরা কোষ প্লেট গঠনে সাহায্য করে। কোষ প্লেটের উপর হিমোসেলুলোজ ও অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠন হবার পর মাতৃগোষ্ঠী পরবর্তীতে দুভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষের জন্ম হয়। আমরা মাইটোসিসের সাইটোকাইনেসিসের ছবিতে যাই, এটা হলো সেই ছবি। তাহলে এখানে প্রথমে কি ঘটনা ঘটে, এখানে আমরা দেখেছিলাম টেলোফেজের শেষের দিকে যে দুই অপত্য নিউক্লিয়াসের মাঝখানে কি ছিল, স্পিন্ডল তন্তু ছিল। এই স্পিন্ডল তন্তুগুলো সাইটোকাইনেসিস কি হয়, ক্রমশ বিষুবীয় অঞ্চল বরাবর প্রসারিত হয়। তো একসময় কি করে, এই কোষ প্রাচীরকে স্পর্শ করে, আর কোষ প্রাচীরকে স্পর্শ করার সাথে সাথে স্পিন্ডল তন্তুগুলো নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়, দুই অপত্য নিউক্লিয়াসের মাঝখানে এন্ডোপ্লাজমিক জালিকা হতে আগত নষ্ট হয়ে যায় কেন? কোনটা? ওই স্পিন্ডল তন্তু। জি স্যার। স্পিন্ডল তন্তু তো জাস্ট কি কি কারণে নষ্ট হচ্ছে এই কারণে যে এখন আমাকে এর পরবর্তী স্টেজ হলো কোষ প্রাচীর তৈরি করতে হবে। এই জন্য সে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কোষ প্রাচীরের কাছে যাওয়ার জন্য সে আস্তে আস্তে বড় হচ্ছে। সে সর্বোচ্চ যখন বড় হয়, কোষ প্রাচীরকে যখন স্পর্শ করে, কারণ কোষ প্রাচীরের কিছু উপাদান থাকে যেটা তখন স্পিন্ডল তন্তুকে নষ্ট করে দেয়। এরপরে কি জি হবে, স্যার। দুই অপত্য নিউক্লিয়াসের মাঝখানে জমা হবে হলো এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং কিছু ভেসিকল। এরাই মূলত কোষ প্লেট গঠনে সূচনা করে। আর এই কোষ প্লেটের উপরে আরো কিছু পদার্থ জমা হয়, দিয়ে কোষ প্রাচীর তৈরি হবে। হেমিসেলুলোজ বা সেলুলোজ, এগুলো জমা হয় কোষ প্রাচীর তৈরি করে। আচ্ছা, এখন আমরা আসবো কোষ সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে কি সমস্যা হতো। তাহলে সাইটোকাইনেসিস না হলে ক্যারিওকাইনেসিস চলতে থাকতো এবং একই কোষে বহু নিউক্লিয়াস গঠিত হতো। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যেমন দেখা যায় কাদের ক্ষেত্রে, কোনো কোনো শৈবাল, ছত্রাক, প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। বহু নিউক্লিয়াস বিশিষ্ট সূত্রাকৃতির কাঠামোকে উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইটিক কাঠামো বলা হয়। তাহলে আমরা যদি ছবিতে এখানে খেয়াল করি, এখানে তো কোষ প্রাচীর তৈরি হয়েছে, মানে সাইটোকাইনেসিস হয়েছে। যদি এরকম কোষ প্রাচীর সৃষ্টি না হতো তাহলে এই মাতৃকোষে এই নতুন কোষে নিউক্লিয়াস কয়টা থাকতো, দুইটা থাকতো, তাই না? এইভাবে আবার দেখা গেলো যে এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষটা আবার পরে যখন আবার মাইটোসিসে যেত,
তাহলে তার যে অপত্য কোষ হলো সেখানে সাইটোকাইনেসিস না হওয়ার কারণে 4টা নিউক্লিয়াস হতো। এইভাবে এই ধরনের বিভাজনকে তখন আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ধরনের কাঠামোকে বলা হয় সিনোসাইটিক কাঠামো। আমরা কোন এক ক্লাসে সম্ভবত বলেছিলাম প্রাণী কোষেও এরকম একটা কাঠামো তৈরি হয়। প্রাণী কোষে বহু নিউক্লিয়াস যুক্ত কাঠামোকে আমরা কি বলি, কারো মনে আছে? প্লাজমোডিয়াম। গুড, প্লাজমোডিয়াম। কে বলছে, পূজা নাকি? না স্যার। কি নাম তোমার? স্যার কাজী সাবা। আরেকবার বলো, বুঝতে পারি নাই। কাজী সাবা। আর রোল কত তোমার? স্যার 254। গুড। হ্যাঁ, এরকম ভালো করে পড়তে থাকো। এরকম ক্লাসের মাঝে যদি এরকম কোনো প্রশ্ন করি আর কেউ যদি বলে, হ্যাঁ, তখন মানে মনটা খুশিতে ভরে যায়, বুঝছো? না, আমার স্টুডেন্টরা ভালো পড়াশোনা করছে। জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা এখন যাই মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। তো 1 নম্বর হলো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তাহলে 1 নম্বর পয়েন্টটা হলো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবের জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। যেমন আমাদের আমরা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা কিন্তু একটা মাত্র কোষ জাইগোট ছিলাম। এই জাইগোটটা বারবার বিভাজিত হয়েছে আর বিভাজিত হয়ে মায়ের দেহেই এরকম আমরা শিশুতে পরিণত হয়েছি। মায়ের দেহ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি তারপরেও আমাদের দেহের কোষগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমরা এত বড় হয়েছি। তাহলে দেহের গঠন ও দৈহিক বৃদ্ধিতে এই কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে। জননাঙ্গ গঠন ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিসের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ গঠিত হয়। ঠিক আছে, আমাদের জননাঙ্গের নাম যেমন শুক্রাশয়, ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে। তো এই শুক্রাশয় এবং ডিম্বাশয় যে পরিপক্ক হয় তার পেছনে অবদান হলো মাইটোসিস। বংশবৃদ্ধির ক্রমধারা বজায় থাকে। জনকোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া আবশ্যক। ঠিক আছে, তাহলে জননকোষ যখন বৃদ্ধি করতে হয় তখনও কিন্তু জননকোষ তৈরি হওয়াটা কিন্তু মায়োসিস, কিন্তু জননকোষ যখন যে মায়োসিসের আগে যে পর্যায়গুলো ছিল সেগুলো সবই মাইটোসিস। এক পর্যায়ে যে মায়োসিস হয়, কিন্তু মায়োসিস হওয়ার আগে সেই পর্যন্ত পৌঁছাতে আগে মাইটোসিস দরকার। এই জন্য জননকোষ বৃদ্ধিতেও মাইটোসিসের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন অঙ্গাণুর রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াস কোষের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, যাকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। আমরা মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে মাতৃকোষ ও অপত্য কোষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা বা অন্যান্য অঙ্গাণু, সাইটোপ্লাজম, এগুলো সবই হ্যাঁ, আচ্ছা, এগুলো সবই কিন্তু কি হবে, পরিমাণগত ভারসাম্য রক্ষিত হবে। মাতৃকোষেও যা, অপত্য কোষেও তা। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি বজায় থাকে, ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য। আমরা আসছি 5 নম্বরে ক্ষতস্থান পূরণ। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে থাকে। আমাদের দেহের কোনো জায়গায় যদি কেটে যায় সেই জায়গাটাকে আমরা বলবো ক্ষতস্থান। আর ক্ষতস্থানের পাশে আশেপাশের কোষগুলো যখন মাইটোসিস প্রক্রিয়ায় উক্ত জায়গা ক্ষয়পূরণ বা ক্ষতপূরণ করবে। ক্রোমোজোমের সমতা রক্ষায়। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের সব দেহকোষ সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম লাভ করে। পুনরুৎপাদন। কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের লোহিত রক্তকণিকা, কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিসের মাধ্যমে কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। তাহলে আমরা জানি মানুষের লোহিত রক্তকণিকার আয়ু হলো 120 দিন। হ্যাঁ, তো এই 120 দিনের মধ্যে হয়ে গেলে এরা মারা যায়। কিন্তু তাহলে তো একসময় আমাদের দেহে লোহিত রক্তকণিকা কমে যেত, কিন্তু তা হয় না। তাহলে যেগুলো মারা যাবে তার সেই কোষগুলো মারা যাওয়ার আগেই আমাদের দেহ মাইটোসিস প্রক্রিয়ায় আরো লোহিত রক্তকণিকা তৈরি করে রাখে। ক্রমাগত ক্ষয়পূরণ। জীব দেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এদের মৃত্যু ঘটলে মাইটোসিসের মাধ্যমে ক্রমাগত ওইসব কোষের ক্ষয়পূরণ ঘটে।
গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল: টিউমার, ক্যান্সার প্রভৃতি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। টিউমার সৃষ্টিকে বলা হবে অনকোজেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। হ্যাঁ, তাহলে এই অনকোজিনের কারণে কিন্তু অনকোজেনেসিস হয়, মানে অনকোজিন যে জিনটা আছে এই জিনটা কোষচক্রকে নষ্ট করে দেয়, আর কোষচক্র নষ্ট হওয়ার কারণে আমাদের দেহের কোনো স্থান ফুলে যায় বা ফোড়া সৃষ্টি হয়, আর এটাকে তখন আমরা বলি টিউমার। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সংগঠনে উৎসাহিত করে তা হলো মিউটাজেন। তাহলে এই মিউটাজেন বলে আমাদের দেহে কিছু পদার্থ থাকতে পারে, হ্যাঁ, যারা কার্সিনোজেনিক। হ্যাঁ, তো এই মিউটাজেনিক পদার্থগুলোই মূলত হ্যাঁ ক্যান্সার সৃষ্টির পদার্থ রূপে কাজ করে। এরাই মূলত ইনিশিয়েট করে অনকোজিন, অনকোজিন তখন টিউমার তৈরি করে। বংশবৃদ্ধি: কিছু এককোষী ইউক্যারিওটিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্ল্যামাইডোমোনাস। এটা এক ধরনের শৈবাল, আর এই শৈবাল, এককোষী শৈবালে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়। কোষের মৃত্যু: বহুকোষী জীবদেহে প্রতিদিন অনেক কোষের মৃত্যু ঘটে। দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, একটি হলো নেক্রোসিস, অপরটি হলো অ্যাপোপ্টোসিস। তো নেক্রোসিস জিনিসটা কি? বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে অথবা পুষ্টির অভাবের কারণে কোষের মৃত্যু ঘটে। তাহলে বিষাক্ত দ্রব্য কোথা থেকে আমরা পাবো? আমরা যদি নিকোটিন, তারপর হলো তামাক, গাঁজা, হ্যাঁ, ফেন্সিডিল বা অ্যালকোহল, এই ধরনের পয়জনাস কিছু প্রোডাক্ট খাই, তাহলে কি হবে? আমাদের দেহের কোষগুলো এই পয়জন গুলো পাবে বা বিষাক্ত দ্রব্য পাবে, যার ফলে আমাদের নিজের অজান্তেই দেখা যাবে অনেক কোষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মারা গেছে। আবার যদি খাদ্যের চরম অভাব হয়, খাদ্যের অভাব হলে পুষ্টির অভাব হবে, আর পুষ্টির অভাবের কারণে কোষের মৃত্যু ঘটবে। তাহলে এই ধরনের প্রক্রিয়াগুলো। স্যার কি বিষাক্ত দ্রব্য খেলে হবে? বিষাক্ত দ্রব্য মানে যে আমরা অনেক সময় খাই না, যে গাঁজা, ফেন্সিডিল, তারপর হলো নিকোটিন, ও সিগারেট আচ্ছা। ধূমপান করি, বা অনেক সময় অ্যালকোহল পান স্যার করি। বিষ খেলেও কি হবে? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা বিষ, সেটা যদি মনে করো বিষ, অনেক সময় ওষুধেও বিষ আছে, তাই না? যেমন ঘুমের ওষুধ। তাহলে ঘুমের ওষুধ তোমাকে ডাক্তার খেতে বলেছে একটা, তুমি দিন দিন দুইটা করে খাচ্ছ। হ্যাঁ, তখন দেখা যাবে যে আস্তে আস্তে তোমার কিছু কিছু কোষ নষ্ট হয়ে গেছে, একসময় দেখা যাবে তোমার এরকম সব কোষই মারা যাচ্ছে। এই জন্য দেখা যায় না যে অনেক সময় ঘুমের ওষুধ যদি 10টা 12টা একসময় কেউ খেয়ে ফেলে, তাহলে তার তড়িৎ মৃত্যু ঘটে। তাহলে এই সমস্ত বিষ আমাদের কোষকে নষ্ট করে দেয়। অ্যাপোপ্টোসিস, এটি হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তো এটা আসলে জিন ঘটিত, জিনের কারণে এই কোষের মৃত্যু হয়। এক্ষেত্রে কিন্তু পুষ্টির অভাব বা বিষাক্ত দ্রব্য এগুলো ভূমিকা রাখে না। এক্ষেত্রে জিন, মানে তার কিন্তু তার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সে জিনগত কিছু খারাপ জিন আছে। হ্যাঁ, সে খারাপ জিনের কারণে কোষগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এই ধরনের যখন মৃত্যু হয় তখন তাকে বলবো অ্যাপোপ্টোসিস। আমরা এবার আসবো মায়োসিস পরিচিতি। মায়োসিসের সংজ্ঞা এর আগে তোমরা জেনেছো, আবার একটু আমরা বলি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। আর সহজভাবে যদি বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয় এবং উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে মায়োসিস বলা হবে। এখানকার মূল জিনিসটা হলো কি, যে মাতৃকোষের নিউক্লিয়াস হবে দুইবার বিভাজন, ক্রোমোজোম হবে একবার বিভাজন। যে কোষগুলো উৎপন্ন হবে সেই কোষগুলো যে ক্রোমোজোম সংখ্যা, এই নতুন কোষগুলোকে ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের চেয়ে অর্ধেক, আর উৎপন্ন অপত্য কোষ পাওয়া যাবে 4টা। এবার আসি আবিষ্কার ও নামকরণ। 1883 সালে বেনেনিন ও হাউসার অ্যাসকেরিস কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এই যে যে কৃমিটার নাম বললাম অ্যাসকেরিস কৃমি, এই কৃমিটা কিন্তু আমাদের প্রত্যেকের দেহে আছে, খালি পার্থক্য হলো সংখ্যাগত। কারো দেহে কম আছে, কারো দেহে বেশি আছে। এই জন্য মাঝে মাঝে আমাদের কৃমির ওষুধ খেতে হয়, প্রতি 3 মাস বা 6 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতে হয়। কারণ এগুলো যখন সংখ্যায় বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা যায়, পেটের সমস্যা দেখা যায়। তো বভিরিস, স্যার কৃমি কি আমাদের কোনো উপকার করে?
কিছু উপকার করে, কিছু দেখা গেলো আমাদের যে মানে আমরা যে খাবার খাই, হ্যাঁ, সেই খাবারে দেখা গেলো যে আমরা যেগুলো অপচিত খাবার আছে সেগুলো তারা কিছু ভক্ষণ করে। হ্যাঁ, কিন্তু এটা এদের যখন সংখ্যা বৃদ্ধি করে মানে বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধি করে যখন সংখ্যা বাড়িয়ে দেয়, একটা দুটি কৃমি আমাদের জন্য হার্মফুল না, কিন্তু যখনই তারা বংশ বৃদ্ধির জন্য উপকূল পরিবেশ অনুকূল পরিবেশ পায়, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, পেটের সমস্যাগুলো আচ্ছা। দেখা যায়। এই জন্য এদেরকে একটা দুটো থাকলে থাক, কিন্তু সংখ্যা বা বংশবৃদ্ধি হতে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আসি। বোভেরি সর্বপ্রথম গোলকৃমি জননাঙ্গে মাইসেস পরিবর্তন প্রত্যক্ষ করেন। স্ট্রাসবুর্গার 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। 1905 সালে ফার্মার এবং মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস, বানানটা একটু খেয়াল করো, MIOSIS, মায়োসিস বলেন। পরবর্তীতে গ্রিক মূল শব্দের মিওমিয়াম মানে টু লিসেন পর ভিত্তি করে এর বানান করা হয়। হ্যাঁ, এবং মায়োসিস উচ্চারণ হলো মায়োসিস। এখন শব্দটি হলো মায়োসিস হিসেবে উচ্চারিত হয়, তবে এখনো অনেকে মিওসিস মিওসিস করে, কিন্তু এর সঠিক উচ্চারণ হলো মায়োসিস। আমাদের মুখ দিয়ে অনেক সময় বের হয়ে যায় মিওসিস, হ্যাঁ, তবে ওটা আমরা ভুল ধরি না, মায়োসিস অথবা মিওসিস। কোথায় মায়োসিস ঘটতে পারে? মায়োসিস নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে নিষেকের পর জাইগোটে ঘটে এবং উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে নিষেকের পূর্বে গ্যামেট উৎপাদনকালে জনন মাতৃকোষে ঘটে। আমাদের যেমন আমরা হলাম ডিপ্লয়েড জীব, কিন্তু আমাদের যখন জননকোষ তৈরি হয় তখন কিন্তু মায়োসিস হয়। আর নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, তারা তাদের পুরুষ যে সদস্য সেটাও হ্যাপ্লয়েড এবং যে স্ত্রী সদস্য সেটাও হ্যাপ্লয়েড, এবং এই হ্যাপ্লয়েড সদস্যগুলো যখন জননকোষ তৈরি করে মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে এবং এদের মধ্যে যখন মিলন হয় তখন কিন্তু জাইগোট ডিপ্লয়েড হয়। এই জন্য আমরা বলছি নিম্ন শ্রেণীর উদ্ভিদের, হ্যাঁ, ডিপ্লয়েড জাইগোটে মায়োসিস হয়। তখন এই জাইগোট মায়োসিস হয়, মায়োসিস হলে আবার হ্যাপ্লয়েড কোষগুলো পেয়ে যায়। এইভাবে হ্যাপ্লয়েড কোষগুলো আবার বিভাজিত হয়ে আবার হ্যাপ্লয়েড জীবে পরিণত হয়। মায়োসিস কখনোই হ্যাপ্লয়েড কোষে ঘটে না। কেন হ্যাপ্লয়েড কোষে ঘটে না, আমরা মায়োসিস বিভাজন যখন শেষ করব তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। মায়োসিসের বৈশিষ্ট্য। ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জননমাতৃকোষে সংঘটিত হয়। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। ফলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক হয়। প্রোফেজ এক দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। কায়াজমাস সৃষ্টি হয় এবং ক্রসিং ওভার সংঘটিত হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে থাকে। ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনোই মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। মায়োসিস শেষে উৎপন্ন নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আমরা মায়োসিসকে এট এ গ্ল্যান্স যদি দেখি, তাহলে আমরা দেখবো মায়োসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মায়োসিস 1 এবং মায়োসিস 2। আর মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানে যে গ্যাপ বা বিশ্রাম দশা সেটাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। মায়োসিস 1 কে আমরা 4টে ভাগে ভাগ করব, মায়োসিস 2 কেও আমরা 4টে ভাগে ভাগ করব। মায়োসিস 1 এর 4টে ভাগের নাম হলো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। যদি এখানে টেলোফেজ 2 চলে এসেছে, সম্ভবত মনে হয় ফোন চেঞ্জ হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এটা টেলোফেজটা এদিকে থাকার কথা, ডান দিকে থাকার কথা। মায়োসিস 2 হলো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। আমরা এবার আসবো মায়োসিস 1, প্রোফেজ 1 এর ভাগ। প্রোফেজ 1 কে আমরা 5টা উপপর্যায়ে ভাগ করব। উপপর্যায়গুলো হলো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমরা আজকের লেকচারে প্রথম 2টা উপপর্যায় জানবো। আমরা এবার ছবিতে যাই। ছবিতে আমরা মায়োসিসের রূপরেখা জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ এবং এই মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 4টা। 2টা হলো কালো আর 2টা হলো একটু গোলাপি টাইপের। তো 2টা কালো ধরে নাও এটা পিতা হতে আগত, আর 2টা গোলাপি এটা ধরে নাও মাতা হতে আগত। ঠিক আছে? তো এখন এই মায়োসিস 1 হলে
যে অপত্য কোষগুলো পাওয়া যাবে, সেই অপত্য কোষে এখন ক্রোমোজোম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি অর্ধেক। মা কোষে ছিল 4টি এবং নতুন কোষ বা অপত্য কোষে হলো 2টি। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক পরিণত হয়েছে। মা ছিল ডিপ্লয়েড এবং অপত্য কোষগুলো হয়ে গেছে হ্যাপ্লয়েড। এটা মায়োসিস 1-এর ফলে পাওয়া গেছে। আবার মায়োসিস 1 থেকে কোষগুলো যখন মায়োসিস 2-এ যাবে, মায়োসিস 2-এ যে অপত্য কোষগুলো আমরা পাচ্ছি সেখানে কিন্তু নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সমান। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুইটা দুইটা, আবার নিচেও দুইটা দুইটা। তাহলে মায়োসিস 2টা হলো সমীকরণিক বিভাজন বা মাইটোসিসের মতো। তাহলে আমরা নিচে চিত্রে এখানে খেয়াল করো মায়োসিসের রূপরেখা। মায়োসিস 1-কে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন এবং মায়োসিস 2 হলো সমীকরণিক বিভাজন। মানে মায়োসিস 2-এর যে বিভাজনগুলো আমরা দেখবো সেটা অনেকটা মাইটোসিসের মতোই। আমরা এবার প্রোফেজ 1 যাই। তাহলে আমরা প্রথমে আসবো মায়োসিস 1, এর 4টি পর্যায় রয়েছে। আমরা একটু আগে জানলাম প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 পর্যায়, এটা হলো সবচেয়ে বড় পর্যায়। এটা সবচেয়ে বড় পর্যায় মায়োসিসের ক্ষেত্রে। এই পর্যায়ে অনেক জটিল এবং তুলনামূলক দীর্ঘ। একে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমরা এখন লেপ্টোটিনে ফিরে যাব। তাহলে আমরা এখানে ছবিতে আমরা খেয়াল করো, বাইরের লেয়ারটা কোষপ্রাচীর, তার নিচের লেয়ারটা হলো কোষঝিল্লি, ভেতরে সাদা অংশ সাইটোপ্লাজম, কালো গোল অংশ যে পর্দা সেটা হলো নিউক্লিয়ার পর্দা। ভেতরে আমরা সুতার মতো গঠনগুলো দেখতে পাচ্ছি, এটা হলো ক্রোমোজোম। আর ক্রোমোজোমের গায়ে আমরা লেগে আছে কতগুলো দানার মতো গঠন, এটার নাম হলো ক্রোমোমিয়ার। আর ক্রোমোজোমের মাঝখানে গোল অংশটার নাম সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের এক পাশে লেগে আছে নিউক্লিওলাস। তাহলে এখন এখানকার বৈশিষ্ট্যগুলো কি? যে নিউক্লিয়াসের পানি বিয়োজনের মাধ্যমে শুরু হয় পর্যায়। আর ক্রমাগত পানি বিয়োজনের ফলে আসলে যখন এটা প্রোফেজের শুরু ছিল, যখন বিভাজন শুরু হয় নাই, তখন কিন্তু এরা ক্রোমাটিন তন্তু নামে পরিচিত ছিল। ঠিক আছে, যেহেতু পানি বিয়োজন শুরু হয়ে গেছে, এখন আমরা এটাকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে পানি বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় যে গঠনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সংকুচিত হবে, খাটো হবে, মোটা হবে, পুরু হতে থাকবে এবং রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করবে। এই ধরনের গঠনকে তখন আমরা বলবো ক্রোমোজোম। এবং যখন আমরা আলোক অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে পর্যবেক্ষণ করব, তখন এদেরকে ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, যেহেতু এরা খাটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে এবং রঞ্জক নিয়েছে। রঞ্জক মানে কি? রং। এই জন্য আমরা এদেরকে চিনতে পারবো। এবং ক্রোমোজোমের গায়ে দেখবো বহু সংখ্যক গোলাকার কিছু দানার মতো গঠন, এদের নাম হলো ক্রোমোমিয়ার। স্যার নিউক্লিয়ার এগুলোর কাজ কি? কোনগুলো? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারের কাজ আজ পর্যন্ত আসলে বিজ্ঞানীরা জানতে পারেন না এখনো ক্রোমোমিয়ারের কাজটা কি। কারণ এই ক্রোমোমিয়ার এটা স্থায়ী থাকে না। এই লেপ্টোটিন এবং জাইগোটিনই এদেরকে দেখা যায়, প্যাকেটিন থেকে আর দেখা যায় না। এই জন্য এদের কাজ সম্পর্কে এখনো জানা যায়নি। তো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিদ্যমান থাকে, আমরা দেখতেই পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন আছে, আবার নিউক্লিওলাসও আছে। ক্রোমোজোম গুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। পানি বিয়োজন এবং ক্রোমোজোমের সংকোচন চলতে থাকে। মানে এই উপপর্যায় শেষ হয়ে গেলেও পানি বিয়োজনের প্রক্রিয়া এবং ক্রোমোজোমের সংকোচন এটা চলতে থাকে। তাহলে এই ছিল লেপ্টোটিন। তাহলে লেপ্টোটিনে কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো যে আমি অমুক জায়গায় বুঝি নাই। কারো প্রবলেম আছে? না স্যার। না স্যার। পরেও বলতে পারো, ক্লাস শেষে যদি সময় থাকে তখনও বলতে পারো। আমরা এবার যাব জাইগোটিন। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া গঠন করে। আচ্ছা, এখানে একটা টার্ম হোমোলোগাস ক্রোমোজোম, কারো জানা থাকলে রিপ্লাই করো। হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা কি? স্যার পিতা থেকে একটা আসে আর মাথা থেকে একটা আসে। হ্যাঁ, গুড। আর 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 কি বৈশিষ্ট্য আছে? স্যার জোড়া গঠন করে। না, আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ, কিছুটা হয়েছে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে অবশ্যই একটা পিতা হতে আসবে, একটা মাথা হতে আসবে। ঠিক আছে, এবং তাদের আকৃতি, ক্রোমোজোমের আকৃতি কিন্তু একই থাকবে। ক্রোমোজোমে যে লোকাস থাকবে সেই লোকাসের অবস্থানও কিন্তু একই। লোকাস মানে জানো তো? লোকাস মানে ক্রোমোজোমের যে স্থানে যে স্থানে জিন অবস্থান করে। জিন থাকে তাকে বলবো লোকাস। তাহলে এই লোকাসের অবস্থানও একই, কিন্তু লোকাসে থাকা যে জিনগুলো সেই জিনগুলো একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। এই হলো হোমোলোগাস ক্রোমোজোম।
আমি আবার বলছি, হোমোলোগাস ক্রোমোজোম মানে পিতা হতে এবং মাতা হতে আগত ক্রোমোজোম গুলো যাদের আকৃতি এবং লোকাসের অবস্থান একই, কিন্তু লোকাসে থাকা জিনগুলো একই রকম বা ভিন্ন রকম হয়, তাদের কি হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। আচ্ছা, স্যার এই দুইটা ক্রোমোজোমকে মিলে কি বাইভ্যালেন্ট বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল। আচ্ছা, এবারে এখানে খেয়াল করো, এই যে পিতা হতে এবং মাতা হতে আগত বড় ক্রোমোজোম দুটি একসাথে আছে, আবার ছোট দুইটা ক্রোমোজোম একসাথে আছে, ঠিক আছে? তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়, এদের মধ্যে পরস্পর আকর্ষণ সৃষ্টি হয়, এবং এই আকর্ষণ শুরু হয় সেন্ট্রোমিয়ার থেকে, এবং পরে আকর্ষণ বিস্তৃত হয় বাহুর দিকে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে আকর্ষণ শুরু হবে সেন্ট্রোমিয়ার হতে এবং পরে বিস্তৃত হবে বাহু পর্যন্ত। এইভাবে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় জোড়া বাঁধে। আর জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলবো সিনাপসিস, আর জোর বাঁধা ক্রোমোজোমকে বলবো বাইভ্যালেন্ট। জোর বাঁধা ক্রোমোজোমকে বলবো বাইভ্যালেন্ট। তাহলে এখানে যে দুইটা এক জোড়া হয়েছে, এই এক জোড়া ক্রোমোজোমকে বলবো বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ায় এই জোর বেঁধেছে, এই জোর বাঁধার প্রক্রিয়াকে বলবো সিনাপসিস। একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হবে। আমরা যখন এর আগে যে ছবিটা লেপ্টোটিন, ওখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা কয়টা দেখেছিলাম? লেপ্টোটিনে ক্রোমোজোম সংখ্যা কয়টা? চারটা। চারটা। এখানেও কিন্তু ক্রোমোজোম চারটেই আছে, বড় দুইটা ছোট দুইটা। হ্যাঁ, কিন্তু বড় দুইটা ক্রোমোজোম জোড়া বেঁধে কি করেছে, একটা বাইভ্যালেন্ট তৈরি করেছে। তাহলে একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম? দুইটা। দুইটা। আবার ছোট দুইটা ক্রোমোজোম মিলে আবার একটা বাইভ্যালেন্ট তৈরি করেছে। এই জন্য বলা হচ্ছে মানে 4 নম্বর পয়েন্ট, যে একটি কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হবে। যদি লেপ্টোটিনে 10টা ক্রোমোজোম থাকতো, তাহলে এখানে বাইভ্যালেন্ট হতো কয়টা? 5টা। 5টা। হ্যাঁ, এখানে আবার দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন তখনও দেখা যায়, মানে এই পর্যায়েও নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস দৃশ্যমান। ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার গুলোও দেখা যায়। আর প্রাণী কোষের ক্ষেত্রে এই উপপর্যায়ে সেন্ট্রিওলের বিভক্তি সূচনা ঘটে। আমরা যেহেতু উদ্ভিদ কোষের কোষ বিভাজন করছি, এই জন্য সেন্ট্রিওল এখানে দেখানো নাই, কিন্তু প্রাণী কোষ যদি হইতো তাহলে এখানে সেন্ট্রিওল দুভাগে ভাগ হয়ে যেত এবং ভাগ হয়ে দুইটা দুই মেরুতে যাওয়ার চেষ্টা করত। তো এই হলো তাহলে জাইগোটি। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে আমি বলি যে একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড বাহু থাকে? দুইটা। একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড বাহু। এখানে আমরা বলছি একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম? দুইটা। তাহলে একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমাটিড বাহু হবে? চারটা। চারটা। গুড। তাহলে জাইগোটিন সম্পর্কে কারো কোথাও জিজ্ঞাসা আছে? আছে কারো কোথাও? আচ্ছা, তাহলে ক্লাস শেষে প্রশ্ন ধরা হবে। আচ্ছা, এবার আমরা আসি একটা নমুনা প্রশ্ন। সবাই নমুনা প্রশ্নটা খেয়াল করো। এ ও বি হলো যথাক্রমে মাতৃকোষ ও অবত্য কোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে এ আর বি, এতেও 20টি ক্রোমোজোম, বি তেও 20টি ক্রোমোজোম। তাহলে এখানে অবত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 1। তাহলে এটা কোন কোষ বিভাজন? ক নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে এমপিএফ এর পূর্ণরূপ লিখো। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। গুড। এটা কোথায় হয়? ওই যে G2 দশায়। সেল সাইকেলের G2 দশা। আচ্ছা, এবার আসি সাইটোকাইনেসিসের গুরুত্ব। তুমি কি পারবা সাইটোকাইনেসিসের গুরুত্ব? জি স্যার, সাইটোকাইনেসিস না হলে তো কোষে বলো, একজন বলো। স্যার, সাইটোকাইনেসিস না হলে কোষের নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে এবং হ্যাঁ, বহু নিউক্লিয়াস যুক্ত গঠন দেখা যাবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সঠিক মাত্রায় থাকবে, হিমোসাইটিক হবে। আচ্ছা, যাই হোক, আমি আবার বলি, হয়েছে অনেকেরই হয়েছে, আবার একটু ভালো করে বলি যে সাইটোকাইনেসিস
এর ফলে কি হয়, একটা কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। আর সাইটোকাইনেসিসের ফলে প্রথমে কোষ প্লেট তৈরি হয়, তারপরে কোষ প্রাচীর সৃষ্টি হয়, কোষ প্রাচীর হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়। কিন্তু যদি না হইতো তাহলে দেখা গেল যে অপত্য কোষের নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যেত, বহু নিউক্লিয়াস যুক্ত সিনোসাইটিক কাঠামো তৈরি হতো। হ্যাঁ, এইভাবে কিন্তু দুইটি অপত্য কোষ কখনোই তৈরি হতো না। এই জন্য দুইটি অপত্য কোষ তৈরি করার জন্য বা নতুন কোষ তৈরি করার জন্য সাইটোকাইনেসিসের গুরুত্ব রয়েছে। উদ্দীপকের প্রথমোক্ত কোষে সংঘটিত বিভাজনের গুরুত্ব লিখো। তাহলে প্রথমোক্ত কোষের সংঘটিত বিভাজনটার নাম কি? মাইটোসিস। মাইটোসিস। হ্যাঁ, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা পড়ালাম, আছে তাতে গুরুত্ব লিখে দিবা। উদ্দীপকে যে কোষ বিভাজনের কথা বলা হয়েছে তার প্রথম তিনটি ধাপে চিহ্নিত চিত্র আঁকো। তাহলে কোষ প্রোফেজ, বিভাজন, প্রোমেটাফেজ, হ্যাঁ, তাহলে এখানে বলতে হবে যে মাইটোসিস বিভাজন, তারপরে প্রথম তিনটি ধাপের নাম লিখবা, লিখে চিত্র আঁকবা, লেবেলিং সহ চিত্র, প্রোফেজের চিত্র, প্রোমেটাফেজের চিত্র এবং মেটাফেজের চিত্র। এখানে শুধু চিত্র স্যার ব্যাখ্যা দেওয়া লাগবে? না, এরকম যদি আমরা চাই যে চিত্র আঁকো তাহলে আর ব্যাখ্যা দিবা যাবে। ব্যাখ্যা দিলে তোমার ওটা পণ্ডশ্রম হবে, বৃথা পরিশ্রম হবে, কারণ আমরা ব্যাখ্যা চাই নাই। দিলেও নাম্বার পাবা, না দিলেও নাম্বার পাবা। কাজে এই ধরনের মানে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করবা, যে বর্ণনা করো চেয়েছে না আঁকো চেয়েছে। অনেক সময় এরকম মানে প্রশ্ন উত্তর দিতে যে খালি তোর বৃথা পরিশ্রম করো। যদি আমরা এখানে বলতাম তিনটে ধাপের বর্ণনা করো, তখন কিন্তু চিত্রও লাগতো, আবার বৈশিষ্ট্যও লেখা লাগতো। কিন্তু আমরা বলি নাই যে চিহ্নিত চিত্র আঁকো, কিন্তু ওই বর্ণনা সুবিধার্থে চিত্র রাখতে হবে। কারণ যদি চিত্রটা যদি তুমি ভালো করে আঁকো আর বর্ণনা যদি একটু দুর্বল হয়, দু একটা পয়েন্ট ছুটে যায়, কিন্তু চিত্রের লেভেলিংটা তোমার যথা আছে, তখন টিচারদের মন প্রফুল্ল থাকে যে এত সুন্দর চিত্র আঁকালো, লেভেলিং এত ঠিক, কিন্তু একটা বা দুটো বৈশিষ্ট্য দিতে ভুলে গেছে, তখন কিন্তু তোমাকে তিনি দিয়ে দিবে। কিন্তু তুমি যদি চিত্র আঁকাও নাই, তাহলে তোমাকে ব্যাখ্যাটা কিন্তু একবারে যথাযথ দিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু একটা পয়েন্ট ভুল হলে তখন একটা মার্ক কেটে ফেলবে। এই জন্য চিত্রের গুরুত্ব রয়েছে। আর এই যে সাইটোকাইনেসিসের যে গুরুত্ব, এখানে তোমরা শুধু গুরুত্বই বলেছো, কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন হলে আমরা সবসময় বলেছি যে একটা হলো তোমার গুরুত্বের জন্য পাবা, এটা হলো প্রকাশিত কোশ্চেন, আর আরেকটা হলো সাইটোকাইনেসিসের সংজ্ঞা লিখতে হবে। ঠিক আছে, এটা হলো লুকায়িত কোশ্চেন ছিল, কিন্তু এটা আমি তখন কিন্তু ওভারলুক করে গেছি। হ্যাঁ, খেয়াল করি নাই, এখন মনে হলো যে এটা তো বলনি। তাহলে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। হ্যাঁ সাইটোকাইনেসিস, বিভাজন তো সাইটোপ্লাজম হ্যাঁ দুভাবে বিভক্ত। মাতৃকোষের সাইটোপ্লাজম যখন বিভাজিত হয়ে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ হ্যাঁ, সৃষ্টি হয়। এটা বলতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা এখানে বলতে পারি, সেটা হলো মাসিসটা কই, মাসের ছবিটা এই যে এখানে। আমরা একটা জায়গায় বলেছিলাম যে হ্যাপ্লয়েড কোষে মাসিস ঘটে না কেন। এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাপ্লয়েড কোষে মাসিস ঘটে না কেন। তো এই প্রশ্নের অ্যান্সার কি কেউ দিতে পারবা? না পারলে আমি দিয়ে দেবো, আর কেউ যদি পারো বলতে পারো। আমার কোশ্চেনটা ছিল হ্যাপ্লয়েড কোষে মায়োসিস বিভাজন ঘটে না কেন। স্যার কারণ স্যার মায়োসিস মানে তো স্যার এক মানে রাসমূলক বিভাজন, হ্যাপ্লয়েড কোষে মাত্র এক সেট ক্রোমোজোম থাকে, হ্যাঁ তাইলে স্যার এই জন্য হচ্ছে রাসমূলক মানে এটা হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হবে না। হ্যাঁ 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 হয়েছে। আরেকটু ভালো করে যদি আমি বলি যে হ্যাপ্লয়েড কোষে কি থাকে, এক সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম, ঠিক আছে, এন সংখ্যক ক্রোমোজোম থাকবে, ঠিক আছে। এখন এই এন সংখ্যক ক্রোমোজোম যদি আবার মাসিস বিভাজন করে, তাহলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে কি n/2। n/2। হ্যাঁ, n/2 হয়ে দাঁড়াবে, কিন্তু n/2 হওয়া কখনোই সম্ভব নয়। যদি এখন আমরা যদি আমাদের নিজেদের হ্যাপ্লয়েড কোষ চিন্তা করি, যেমন আমার দেহে হ্যাপ্লয়েড কোষ হলো শুক্রাণু, বা তোমাদের দেহে হ্যাপ্লয়েড কোষ আছে ডিম্বাণু, তাহলে এটা হলো হ্যাপ্লয়েড কোষ। তাহলে এই হ্যাপ্লয়েড কোষগুলোতে শুক্রাণুই হোক বা ডিম্বাণুই হোক, ক্রোমোজোম সেট আছে মাত্র একটা, মানে আর এই এক সেট ক্রোমোজোম সংখ্যা কতগুলো আছে? 23। ক্রোমোজোম সংখ্যা কতগুলো আছে? 23। 23টি। তাহলে 23টা ক্রোমোজোম মিলে কিন্তু একটা সেট। হ্যাঁ, কিন্তু যদি আমি ক্রোমোজোম এখন যদি আমরা এই হ্যাপ্লয়েড কোষগুলোতে যদি মাসিস ঘটতো, তাহলে অপত্য কোষে কি দাঁড়াইতো? 11.5, তাই না? 23/2, তো 11.5 মিলে তো কখনোই ক্রোমোজোম সেট হবে না। ঠিক আছে, ক্রোমোজোম সেট হওয়ার জন্য প্রয়োজন কয়টা? 23টা।
আবার মনে করো যদি একটা ধানের ক্রোমোজোম হয়, ধানের মনে করো হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম আছে মনে করো 12টা, তাহলে 12টা ক্রোমোজোম মিলে কিন্তু একটা ক্রোমোজোমের সেট। এখন সেই ধানের ওই হ্যাপ্লয়েড কোষে যদি মাসেস হতো, তাহলে উৎপন্ন অবস্থ কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াইতো কয়টা? 6টা দাঁড়াতো না? তো 6টা মিলে তো আর ক্রোমোজোম হবে না। হ্যাঁ, ক্রোমোজোম সেট হওয়ার লাগে 12টা ধানের জন্য। এই জন্য হ্যাপ্লয়েড কোষে মাসিক বিভাজন ঘটে না। আরো কারো কোথাও সমস্যা আছে? স্যার ওই যে ক্রস লিঙ্ক কি? ক্রস লিঙ্ক, এটা তো মনে হয় সম্ভবত কোষ প্রাচীরের পড়া, তাই না? স্যার এই যে আজকেও পড়িয়েছেন, আজকে ক্রস লিঙ্ক, ক্রসিং ওভার ছিল এটা। আজকে ক্রস লিঙ্ক নাকি পড়া স্যার গেছে। ক্রসিং ওভার? ও ক্রসিং ওভার ওটা এখনো আসি নাই। ওটা আমরা প্যাকেটিং এর পরবর্তী পর্যায়ে উপপর্যায়ে আছে প্যাকেটিং। প্যাকেটিংয়ে গিয়ে ওই ক্রসিং ওভারটা হবে। হ্যাঁ মানে হ্যাঁ, যদিও আমরা এটা পরবর্তী পড়া, তারপরে একটু তোমাদের হিন্স দিয়ে দিই যে জানার ইচ্ছা। এই যে আমরা হোমোলোগাস ক্রোমোজোম দেখতে পাচ্ছি, একটি গোলাপি আর একটা হলো কালো, পিতা এবং মাতার এই যে এগুলো হলো ক্রোমোজোম। হ্যাঁ, তো এখানে আবার এরপরে ক্রোমাটিড হয়ে যাবে, এরা ক্রোমাটিড দৃশ্যমান হবে। তখন এই দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিছু জিনের বিনিময় ঘটবে। তো জিনের বিনিময় ঘটে যাবে, তখন এটাকে আমরা বলবো ক্রসিং ওভার। ঠিক আছে, আমরা এর পরবর্তী পর্যায়ে যখন যাব তখন এটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। যেহেতু জানতে চেয়েছো, আপাতত এটুকু জেনে রাখো যে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে জিন বিনিময় হয়, এটাকেই বলা হয় ক্রসিং ওভার। স্যার হ্যাঁ বলো। এটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ স্যার। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য তো ক্যান্সার সৃষ্টি হয়, কিন্তু আমাদের মস্তিষ্কে তো 100 বিলিয়ন নিউরন আছে, আর নিউরন তো বিভাজন হয় না, তাহলে ওইখানে ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়? আমরা যে ব্রেন টিউমার বলি, ব্রেন ক্যান্সার বলি। হ্যাঁ ঠিক আছে, গুড কোশ্চেন। এখন কি ব্রেনে কি শুধু নিউরনই আছে আর কিছু নাই? নিউরনগুলো পুষ্টি পায় কার মাধ্যমে? নিউরনগুলো পুষ্টি পায় কার মাধ্যমে? স্যার গ্লিয়াল কোষ দিয়ে। না, রক্ত। ব্রেনের মাঝে মাঝে দেখো যে এরকম লাল লাল এরকম কতগুলো রেখা থাকে, থাকে না? গরুর বা ছাগলের এরকম দেখো নাই? হ্যাঁ, তাহলে ওগুলো কি রক্তনালী। তো এরকম রক্তনালী ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন দেখা যায় যে এই রক্তনালীর হয়তো কোনো কোষ ওখানে বৃদ্ধি পেয়ে গেছে, লোহিত রক্তকণিকা হোক বা অন্য কোনো কণিকা হোক। হ্যাঁ, যার কারণে রক্তনালী ওখানে আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আর রক্তনালীর ইফেক্টের কারণে তখন ব্রেনেও ওটা প্রভাব ফেলে। হ্যাঁ, এই কারণে ওখানে দেখা গেল যে টিউমার হয়ে গেছে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর আরেকটা জিনিস যে স্ট্রোক, স্ট্রোক বুঝো? স্ট্রোক, স্ট্রোক কোথায় হয়? জি স্যার। স্ট্রোক কোথায় হয়? হ্যাঁ, ব্রেনে হয়। স্ট্রোক কোথায় হয়? ব্রেনে। আর অ্যাটাক হয় কোথায়? হার্টে। হ্যাঁ, তো অনেকে যদি বলে হার্ট স্ট্রোক, তাহলে ভুল। ঠিক আছে, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক। তো স্ট্রোকটা কিভাবে হয়? তোমার হলো যে ব্রেনের যে রক্তনালী গেছে, হ্যাঁ, ব্রেনের রক্তনালীটার নাম কারো মনে আছে? ব্রেনের রক্তনালীর নামটা কি? কোন রক্তনালী ব্রেনের রক্ত নিয়ে যায়? ক্যারোটিড আর্টারি। নামটা কি? ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ধমনী। হ্যাঁ, এই ক্যারোটিড ধমনী ব্রেনে রক্ত নিয়ে যায়। তাহলে ক্যারোটিড ধমনীর যে প্রাচীর আছে, সেই প্রাচীরে অনেক সময় চর্বি জমে যায় বা কোলেস্টেরল জমে যায়, যার ফলে দেখা গেল যে রক্তনালীর ভিতরে যে গ্যাপটা আছে বা গহ্বরটা আছে সেটা সরু হয়ে যায়। রক্ত ভালোভাবে ব্রেনে যেতে পারে না। হ্যাঁ, যার কারণে তখন ব্রেন গুলো পুষ্টির অভাবে তখন স্ট্রোক করে ফেলে। ঠিক আছে, আর স্ট্রোক হলে অনেক সময় দেখা গেল যে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, তখন ব্রেনে রক্তক্ষরণ হয়। এটাকে বলা হয় হিমোরহেজ। মানে ব্রেনে রক্তক্ষরণ। ঠিক আছে, এইভাবে তখন সে মারা যেতে পারে। তো ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো করে সবাই পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ ছন্দিগুলো ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ।